হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল আইএসএল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টে ইস্ট বেঙ্গল কিন্তু এক গোলে এগিয়ে গিয়েও কিন্তু 2-1 গোলে ফাইনালি ম্যাচটা হেরে গেছে। তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, নিজের মতো করে সেই ম্যাচটার কিন্তু একটা ম্যাচ রিভিউ করার চেষ্টা করব। ঠিক কি কি কারণে ইস্ট বেঙ্গলের এই হার, আমার নিজের অবজারভেশনগুলো, নিজের পয়েন্টসগুলো যেগুলো আমার মনে হয়েছে সেগুলো কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু বলার রয়েছে এই ম্যাচ প্রসঙ্গে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মেন টপিকে যাব, তবে তার আগে যেমনটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গতকাল ইস্ট বেঙ্গলের একটা অ্যাওয়ে ম্যাচ ছিল আইএসএল এ, এবং সেই ম্যাচে কিন্তু ওড়িশা এফসির এগেনস্টে ইস্ট বেঙ্গল 2-1 গোলে হেরে গেছে। ম্যাচটা নিয়ে প্রথমে একটু ছোট করে বলে দিই যে ম্যাচে কি কি ঘটেছে, তারপর আমি আমার অবজারভেশনগুলোয়, আমার পয়েন্টগুলোয় যাব, যে যে কারণে আমার মনে হয়েছে যে ইস্ট বেঙ্গল ম্যাচটাই হেরেছে। তো ম্যাচটার একদম শুরুর দিকে, ফার্স্ট হাফের একেবারে শুরুর দিকে 1 মিনিটও হয়নি, 32 সেকেন্ডের মাথায় কিন্তু বিষ্ণু, তাকে স্টার্টিং 11-এ রাখা হয়েছিল গতকালকের ম্যাচে ওড়িশা এফসির এগেনস্ট, এবং তিনি কিন্তু দারুণ একটা গোল করে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন। এবং এই গোলটা কিন্তু এই আইএসএল এর মরশুমে সবচেয়ে ফাস্টেস্ট গোল। সুতরাং 32 সেকেন্ডের মাথায় ইস্টবেঙ্গল লিড পেয়ে যায়। তখন কিন্তু একটা দারুণ মুহূর্ত তৈরি হয়েছিল ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য এবং ইস্টবেঙ্গল টিমের জন্য। 1 গোলে তাড়াতাড়ি লিড পেয়ে যায়, এবং এমন একটা টিমের এগেনস্টে যে টিমটা কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিলে 1-এ রয়েছে। তো সেই টিমটার এগেনস্টে 1 গোলের এত তাড়াতাড়ি একটা লিড ইস্টবেঙ্গলকে আমরা সবাই ভেবেছিলাম হয়তো কনফিডেন্স দেবে, কিন্তু তারপরেই কিন্তু আস্তে আস্তে ওড়িশা এফসি খেলায় ফিরতে থাকে। অনেকগুলো চান্স ওড়িশা এফসি ক্রিয়েট করে, সেখান থেকে গোল হচ্ছিল না। 40 মিনিটের মাথায় কিন্তু ওড়িশা এফসি একটা পেনাল্টি পায়। পেনাল্টিটা ছিল না রেফারির ডিসিশন ঠিক ছিল না ভুল ছিল, পরে আসছি সেই কথায়। তো যাই হোক, পেনাল্টিটা পেয়ে যায় ওড়িশা এফসি। সেই পেনাল্টি থেকে কিন্তু দিয়েগো মরিসিও গোল করেন এবং সমতায় ফিরে আসে ওড়িশা এফসি। 1-1 গোলে ফার্স্ট হাফ শেষ হয়। সেকেন্ড হাফে কিন্তু দুটো দলই বেশ কিছু পরিবর্তন করে, এবং সেকেন্ড হাফে দুটো টিমই অ্যাটাক করেছে। ওড়িশা এফসি কিন্তু তাদের দ্বিতীয় গোলটা পেয়ে যায় প্রায় 61 মিনিটের মাথায়, যেখানে কিন্তু প্রিন্সটন রেবেলো গোল করেন। আহমেদ জাহুর একটা কর্নার ছিল, সেখান থেকে কিন্তু প্রিন্সটন রেবেলোর পায়ে লেগে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে যায় এবং 2-1 গোলে লিড পেয়ে যায় ওড়িশা এফসি। তারপরেও ইস্টবেঙ্গল ম্যাচে ফিরে আসার চেষ্টা করে, গোল করার চেষ্টা করে, কিন্তু তারা ফাইনালি গোলটা আর করতে পারে না, এবং 2-1 গোলে কিন্তু ম্যাচটা শেষ হয় ইন ফেভার অফ ওড়িশা এফসি। তো এই ছিল মোটামুটি কালকের ম্যাচের ইম্পর্টেন্ট ঘটনা। এবার যদি আমি বলি যে ইস্টবেঙ্গলের ম্যাচে কি সমস্যা হলো, কি কি সমস্যা ছিল গতকালকের ম্যাচে, যার জন্য ইস্টবেঙ্গল আবারও একটা ম্যাচ হারলো। দেখো, আমি এর আগে যতগুলো ভিডিও করেছি তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিওতে, লাস্ট রিসেন্ট কটা ভিডিওতে তো আমি বলেইছি যে ইস্টবেঙ্গল যেভাবে ফুটবল খেলছে তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হবে আইএসএল এর পয়েন্টস টেবিলে টপ 6-এ থাকার। কারণ ইস্টবেঙ্গল যেভাবে ফুটবল খেলছে কোনোভাবেই কনফিডেন্স দেবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে, ইস্টবেঙ্গল কোচিং স্টাফকে, ইভেন ইস্টবেঙ্গল সমর্থকদের। এছাড়াও ইস্টবেঙ্গলের এই ফুটবলের পাশাপাশি ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো পড়ে রয়েছে প্রত্যেকটা ম্যাচই কিন্তু খুব ভাইটাল। আমি ওড়িশা এফসি ম্যাচের আগেও এই কথাটা বলেছিলাম, তখনও কিন্তু ওড়িশা এফসি ম্যাচটা হয়নি। তো আমি বলেছিলাম যে ওড়িশা এফসির ম্যাচ রয়েছে, ডার্বি ম্যাচ রয়েছে, এফসি গোয়া ম্যাচ রয়েছে, অনেক ভাইটাল ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে। তো সেখান থেকে পয়েন্ট অর্জন করে ইস্টবেঙ্গলের টপ 6-এ থাকা পয়েন্ট টেবিলে, সেটা কিন্তু বেশ ডিফিকাল্ট। তো গতকালকের ম্যাচের কথায় যদি আসি, কেন এই সমস্যাটা হলো, দেখো, প্রথমেই আমি সারপ্রাইজ হয়েছিলাম ইস্ট বেঙ্গলের স্টার্টিং 11 দেখে। আমি সত্যিই বুঝতে পারিনি যে এই রকমের স্টার্টিং 11 ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত গতকালকের ম্যাচের জন্য ওড়িশা এফসির এগেনস্টে নামাবেন, যেখানে ইস্ট বেঙ্গলের এই মরশুমে সবচেয়ে ভালো কয়েকটা প্লেয়ারের নাম হচ্ছে ডেফিনেটলি ক্লেইটন সিলভা, হিজাজি মাহের, যিনি গতকালকের ম্যাচে কার্ড সমস্যার জন্য ছিলেন না, এছাড়া নাওরেম মাহেশ সিং, নন্দা কুমার, সৌভিক চক্রবর্তী। এই কয়েকটা প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলের মেন প্লেয়ার এই মৌসুমে, যারা ভালো খেলেছেন, রেগুলার মোটামুটি একটা পারফরমেন্স দিয়েছেন, ভালো পারফরমেন্স দিয়েছেন। সেই 4-5টা প্লেয়ার, হিজাজি মাহের তো ছিলেন না, বাট সৌভিক, নাওরেম মাহেশ সিং, নন্দা কুমার, ক্লেইটন, এরা তো অ্যাভেলেবেল ছিলেন। বাট এই 4 জনের মধ্যে শুধুমাত্র ক্লেইটন সিলভাকে স্টার্টিং 11-এ রাখা হয়, বাকি 3 জনকে তাদেরকে কিন্তু রিজার্ভ বেঞ্চে রাখা হয়। কেন এরম করা হলো আমি জানি না। যে সৌভিককে গতকালকের ম্যাচে অত্যন্ত প্রয়োজন ছিল, আহমেদ জাহুর মতো একটা প্লেয়ারকে
আটকানোর ক্ষেত্রে, ব্লক করার ক্ষেত্রে সেই সৌভিককে কেন স্টার্টিং 11-এ রাখা হলো না আমার মাথায় ঢোকেনি। আমি সিরিয়াসলি বুঝতে পারিনি কেন সৌভিক চক্রবর্তী কালকে স্টার্টিং 11-এ ছিলেন না। জানি না কোনো হালকা ইঞ্জুরি ছিল কিনা, বাট তাকে কিন্তু সেকেন্ড হাফে নামানো হয়েছে। আমি বুঝতে পারিনি। যে নন্দা কুমার মোটামুটি ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা ম্যাচেই যেমনই ফুটবল খেলুন অ্যাটলিস্ট গোল করার চেষ্টা করছিলেন, সেই নন্দা কুমার শোনা গেছিল তারও হালকা চোট রয়েছে, তাকেও ফার্স্ট হাফে নামানো হয়নি, বাট সেকেন্ড হাফে নামানো হয়েছে। নাওরেম মহেশ সিং, তাকেও ফার্স্ট হাফে আমরা দেখতে পাইনি, সেকেন্ড হাফে নামানো হয়েছে। কেন তারা স্টার্টিং 11-এ ছিলেন না আমি জানি না। এছাড়া অজয় ছেত্রীকে স্টার্টিং 11-এ রাখা, দেখো অজয় ছেত্রী যে কটা ম্যাচ এখনো খেলেছে, খুব ফ্র্যাঙ্কলি বলছি, অজয় ছেত্রীর ওই ডার্বি ম্যাচে একটা গোল করেছিল অজয় ছেত্রী, সেই গোলটার পর থেকে বা সেই ম্যাচটাকে নিয়েও যদি আমি কথা বলি, খুব আহামরি পারফরমেন্স কিন্তু হয়নি। প্রত্যেকটা ম্যাচেই বলা যায় সে যতক্ষণ খেলেছে একটা করে হলুদ কার্ড দেখেছে, প্রায় প্রত্যেকটা ম্যাচেই ফাউল করেছে, আননেসেসারি ফাউল করেছে এবং হলুদ কার্ড দেখেছে। ইভেন এমন কয়েকটা ম্যাচ ছিল যেখানে সে রেড কার্ডও দেখতে পারতো, ইজিলি রেড কার্ড তাকে দেখানো যেত, বাট হলুদ কার্ড দেখেছে এবং খুব একটা ভালো ফুটবলও খেলতে পারেনি। সেই অজয় ছেত্রীকে কেন ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটায় খেলানো হলো যেখানে সৌভিকের মতো প্লেয়ার রয়েছেন আমি জানি না। এছাড়া আর একটা কারণ মোহাম্মদ রাকিব, যে মোহাম্মদ রাকিবকে আমরা কালিঙ্গা সুপার কাপ 2024-এ দেখেছিলাম, সেই মোহাম্মদ রাকিবকে কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই রকম লেভেলের ফুটবল তিনি খেলতে পারছেন না এবং বলা যায় তার কিছুটা ইনএক্সপিরিয়েন্সের জন্যই কিন্তু পেনাল্টিটা পেয়েছিল ওড়িশা এফসি এবং সেখান থেকে কিন্তু মরিসিও সমতায় ফিরিয়েছিলেন ওড়িশা এফসিকে গতকালকের ম্যাচে। এছাড়াও আমার যেটা মনে হয়েছে, যে দুজন বিদেশিকে আনা হয়েছে ইস্ট বেঙ্গলে, নতুন দুই বিদেশি, ভিক্টর ভাস্কেজ, ফেলিসিও ব্রাউন ফর্বস। ভিক্টর ভাস্কেজের কথা যদি বলি, স্টিল তবু চেষ্টা করছেন, তবে তার এজটা অনেকটা বেশি, তিনি তার প্রাইমটা ফেলে এসছেন, সুতরাং তার থেকে অত্যধিক কিছু এক্সপেকটেশন না রাখাটাই হয়তো উচিত ইস্ট বেঙ্গল সাপোর্টারদের। বাট তিনি চেষ্টা করছেন, অ্যাটলিস্ট তার এজটা অনেকটা বেশি হয়ে গেলেও তিনি কিন্তু মাঠের মধ্যে কিছু করার চেষ্টা করছেন। হয়তো যেটা করতে চাইছেন 100% তিনি সেটা করতে পারছেন না, সেটা এজের কারণে, তার স্পিড কমেছে, পেস কমেছে, বাট চেষ্টাটা রয়েছে। বাট ফেলিসিও ব্রাউন ফর্বস, তিনি ফার্স্ট ম্যাচে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে গোল করেছিলেন, তারপর থেকে তিনি সেভাবে কিছুই করতে পারেনি। আমি জানি না তাকে কেন বারবার স্টার্টিং 11-এ রাখা হচ্ছে, স্টার্টিং 11-এ রেখে কি লাভটা হচ্ছে। সেই জায়গায় অন্য কোনো প্লেয়ার, অন্য কোনো ইন্ডিয়ান প্লেয়ারকেও যদি ইস্ট বেঙ্গল সুযোগ দেয়, তারা কিন্তু বেটার ফুটবল খেলবে আমার মনে হয়। খুব একটা খারাপ কিন্তু হবে না যদি তার জায়গায় কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে নামানো হয়। আমরা বিষ্ণুকেই কালকে দেখলাম, বিষ্ণু অনবদ্য ফুটবল খেলেছেন গতকালকের ম্যাচে। তো ফেলিসিও ব্রাউন ফর্বস কেন তাকে রিক্রুট করা হয়েছিল, কি দেখে রিক্রুট করা হয়েছিল রিয়েলি জানি না। হতে পারে হয়তো তার এখনো তিনি এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি, এখনো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়নি, বাট সেগুলো ছাড়াও তাকে তো দেখেও খুব একটা মনে হচ্ছে না যে তিনি ফুললি ফিট রয়েছেন। তার নড়াচড়া খুব স্লো, এত স্লথ মুভমেন্ট হলে কিন্তু খুব মুশকিল ইন্ডিয়ান ফুটবলে এই লেভেলে আবার। তো এটা একটা গেল, এই কারণেও কিন্তু ইস্ট বেঙ্গলকে ভুগতে হচ্ছে এবং গতকালকের ম্যাচেও ভুগতে হয়েছে। এরপর যদি রেফারিং নিয়ে কথা বলি, দেখো রেফারিং নিয়ে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে নতুন করে কিছু বলার নেই। রেফারিং এর মান কেমন সেটা আমরা মোটামুটি সবাই জানি, সুতরাং এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। প্রায় প্রত্যেকটা ম্যাচেই একটা দুটো ভুল ডিসিশন কিন্তু হচ্ছে এবং তার জন্য কোনো টিমকে কিন্তু সাফারও করতে হচ্ছে। তো গতকালকের ম্যাচটার কথাই যদি বলি, পেনাল্টি যেটা দেওয়া হয়েছিল ওড়িশা এফসির পক্ষে এবং মোহাম্মদ রাকিব একটা ফাউল করেছিলেন যেটা মনে হয়েছিল রেফারির, তো সেটা খুব হার্শ ডিসিশন আমার মনে হয়েছে এবং কিছুটা ইনএক্সপিরিয়েন্সের জন্যও কিন্তু মোহাম্মদ রাকিব, তার যে ইনএক্সপিরিয়েন্স তার জন্যও কিন্তু পেনাল্টিটা কনসিড করে ইস্ট বেঙ্গল। মোহাম্মদ রাকিব যে খুব একটা ভালো ফুটবল খেলতে পারছে না সেটা আগেই অলরেডি বলেছি, এবং দিয়েগো মরিসিওর মতো স্ট্রাইকার, এত এক্সপিরিয়েন্স একটা স্ট্রাইকার, সেখান থেকে যে একটা পেনাল্টি আর্ন করবেন এটাই স্বাভাবিক। তার মতো এত অভিজ্ঞতা সম্পন্ন স্ট্রাইকার তাই করেছেন এবং পেনাল্টিটা আর্ন করে তিনি পেনাল্টিটা গোলে কনভার্টও করেছেন। তো মোহাম্মদ রাকিবের ভুল তো রয়েছেই,
রেফারিরও ভুল রয়েছে। তো সেটা নিয়ে নতুন করে প্রত্যেকটা ম্যাচে বলার কোনো মানে নেই যে রেফারির এই ডিসিশন ভুল ছিল, এই কারণে ওই টিমটা ম্যাচ জিতেছে বা এই কারণে এই টিমটা হেরেছে। এইগুলো নতুন করে বলে আর লাভ নেই, এইগুলো নিয়েই চলতে হবে। জিনিসটা খুব একটা হয়তো ভালো নয়, বাট এইগুলো সহ্য করতে হবে এবং প্রত্যেকটা টিমই সহ্য করছে এই জিনিসগুলো। শুধুমাত্র যে ইস্টবেঙ্গলের সাথে হচ্ছে তা নয়, কোনো ম্যাচে মোহনবাগানও সাফার করেছে, কোনো ম্যাচে আদার্স টিমও সাফার করেছে। শুধুমাত্র যে ইস্টবেঙ্গলের সাথে এরম হচ্ছে তেমনটা কিন্তু নয়। সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু ছেড়ে দিয়ে নিজের টিমে কিভাবে উন্নতি করা সম্ভব, নিজেদের টিমকে কিভাবে ইমপ্রুভ করা সম্ভব সেটা দেখতে হবে। ইস্টবেঙ্গল যেভাবে কালকে ডিফেন্স করেছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে গোল খেয়েও যেতে পারতো। ইসাকা আলতে একটা দুটো সুযোগ পেয়েছিল, রয় কৃষ্ণা দু একটা সুযোগ পেয়েছিল, সেখানেও কিন্তু গোল হয়ে যেতে পারতো। দিয়েগো মরিসিও একটা দুটো সুযোগ পেয়েছিল। সুতরাং সবকিছুর রেফারির ভুল ডিসিশন বা অন্য আদার্স কারণ এইগুলো ছেড়ে দিয়ে নিজেদের যে ডিফেন্সে ফাঁক ফোকর সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে, ইস্টবেঙ্গল কোচিং স্টাফকে। সেটা দেখতে হবে যে কোথায় এত প্রবলেম হচ্ছে ডিফেন্সে। সেকেন্ড গোলটার ক্ষেত্রে ওড়িশা এফসির, যেখানে কিন্তু পুরোপুরি ডিফেন্সের ভুল ছিল ইস্টবেঙ্গলের। আহমেদ জাহুর কর্নার সেভাবে মার্কই করছিল না কেউ প্রিন্সটন রেবেলোকে, এবং সেখানে কিন্তু তিনি পা লাগিয়ে গোল করে চলে গেলেন। তো এই জিনিসগুলো দেখতে হবে। তো প্রথমত ভুল স্টার্টিং 11 নির্বাচন, আমার যেটা মনে হয়েছে, আমি আমার পার্সপেক্টিভটা বলছি। এবং স্টার্টিং 11-এর মধ্যে অনেকগুলো ভুল, সেখানে মহেশ নাওরেম সিংকে না রাখা একটা আমার মনে হয়েছে ভুল। নন্দা কুমার, সৌভিক চক্রবর্তী সবচেয়ে বড় ভুল। আহমেদ জাহুকে ব্লক করা দরকার ছিল, তাকে না রাখা ভুল সৌভিককে। মোহাম্মদ রাকিবের জায়গায় আমি ভেবেছিলাম হয়তো চুন্নুঙ্গাকে খেলানো হতে পারে এবং সেক্ষেত্রে সেন্টার ব্যাকে প্যান্টিচের সাথে হয়তো গুরসিমরত সিং গিলকে খেলানো যেতে পারতো। তো সেটাও আমার মনে হচ্ছে একটা দেখা যেতেই পারতো, সেটা একটা ভুল। ভিপি সুহের, তাকে নামিয়েও যে খুব একটা কিছু লাভ হয়েছে সেরকমটাও নয়। তো এতগুলো ভুল স্টার্টিং 11-এই ছিল। এছাড়া ডিফেন্সিভ ল্যাপস, রেফারির কিছু ভুল ডিসিশন, এত কিছু জিনিস মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল গতকালকের ম্যাচটা হেরেছে। এবং তাছাড়াও মিস পাস, প্রথম থেকে যে এনার্জিটা দরকার একটা ম্যাচ জেতার জন্য, সেই এনার্জিটা ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে থাকছে না। যখন গোল খেয়ে যাচ্ছে তারা, যখন পিছিয়ে পড়ছে, তখন মনে হচ্ছে যে না এবার আমাদের গোল দিতে হবে। এই মেন্টালিটিটা থেকে বেরোতে হবে। যে মেন্টালিটিটা গোল খাওয়ার পর ইস্টবেঙ্গল দেখাচ্ছে, পিছিয়ে পড়ার পর দেখাচ্ছে, সেই মেন্টালিটিটা থেকে নিয়ে যদি প্রথম থেকে ম্যাচটা শুরু করা যেত, তাহলে হয়তো ইস্টবেঙ্গলের আজকে এই অবস্থা হতো না। এই ম্যাচটা হারার ফলে ইস্টবেঙ্গল কিন্তু 8 নম্বরে রয়েছে এই মুহূর্তে। 17 ম্যাচ খেলে 18 পয়েন্ট। আমি জানি না, আমি এর আগেও বলেছি ভীষণ ডিফিকাল্ট ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএল এর পয়েন্টস টেবিলে মানে টপ 6-এ থাকা। বেসিক্যালি 6th স্পটটার কথাই আমি বলবো, সেখানে থাকা বহুত ডিফিকাল্ট। এবং ওড়িশা এফসি কিন্তু এই ম্যাচটা জিতে তারা নিজেদের আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ পজিশনটা কিন্তু বজায় রাখলো। তো দেখা যাক, এক্সপেক্ট করব যে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, বাট এখান থেকে আশা সত্যি করা যাবে না এই মুহূর্তে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের এফসি গোয়ার এগেনস্টে রয়েছে, এবং আমি এক্সপেক্ট কিছু করতে চাই না। ইস্টবেঙ্গলের যে সমস্ত এখন সমস্যাগুলো রয়েছে, মিডফিল্ডের সমস্যা, ডিফেন্সের সমস্যা, হয়তো হিজাজি মেহের সেই ম্যাচে খেলবেন, সল ক্রিস্পোও খেলতে পারেন, আমি জানি না। বাট যেরকম সমস্যা রয়েছে, রাইট ব্যাক লেফট ব্যাক দুই ব্যাকে সমস্যা রয়েছে, ক্রিয়েটিভিটি নেই। স্ট্রাইকার বলতে শুধুমাত্র সেই কখন ক্লেটন সিলভা গোল করবেন, বিষ্ণু একটা দুটো ম্যাচে গোল করছেন, নন্দা একটা দুটো ম্যাচে গোল করছেন। তো স্ট্র্যাটেজিগত অনেক প্রবলেম রয়েছে, টিমে সমস্যা রয়েছে। তারপর আবার ফেলিসিও ব্রাউনের মতো স্ট্রাইকার যিনি গোল করতেই পারছেন না। তো এত কিছু সমস্যা নিয়ে আমার মনে হয় না ইস্টবেঙ্গল কোনোভাবেই টপ 6-এ ফিনিশ করতে পারবে। যদি করে ডেফিনেটলি আমরা খুশি হব। একটা বাংলার ক্লাব, ডেফিনেটলি আমরা চাইবো সব বাংলার ক্লাবেরা ভালো ফল করুক, সাকসেস পাক। তো তাকিয়ে থাকবো আমরা ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচের দিকে। আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু রয়েছে, আমি অলরেডি সেই ম্যাচটার, মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস জামশেদপুর এফসি, এই ম্যাচটা আজকে রয়েছে আইএসএল, এবং এই ম্যাচটার ম্যাচ প্রিভিউ ভিডিও কিন্তু আমি অলরেডি গতকাল চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো সেই ভিডিওটা যারা এখনো দেখোনি অবশ্যই তারা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।